Today, film teaser and music will release. At What Color Boom, I covered the program. My friend Irish Bowles Bengali big budget film in releasing. He worked with Prakash Mehra and was with R.D. Burman from his childhood only 10 years. ঠিক আছে বলুন। আগমনী ছবির আজকে অডিও রিলিজ হলো, তো আমার খুব ভালো লাগছে এখানে এসে। এবং অজয় দাস ওনার সুর এই ছবিতে আছে এবং আমাদের মধ্যে আজকে এসেছেন লিরিসিস্ট অঞ্জলি দে, উনিও আছেন। উনি অসাধারণ গান লেখেন এবং অজয় দাস সুর সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। আর ইরেশ বড়ালের এই ছবি যাতে খুব সাফল্যমণ্ডিত হয়, আমি আমার আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, আমি সঙ্গীত শিল্পী। আমরা তিন বোন গান করি। বড় দিদি রূপরেখা চট্টোপাধ্যায়, মেজ দিদি সুরেখা বন্দ্যোপাধ্যায়, আমি ছোট বোন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। আপনার মুভিতে তো ট্রেলার দেখেছেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। ছবির ছবির কনসেপ্টটা খুব ভালো লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম কবে রিলিজ হবে, বললো যে রথের সময় হতে পারে বা অগাস্ট মাসে হতে পারে। রিলিজ আসন্ন এবং খুব বড়োভাবেই রিলিজ হবে। এবং ছবির যেটা শুনলাম সেটা তো অত্যন্ত ভালো লাগলো শুনে। তো আমি আশা করি সকলের ভালো লাগবে এই ছবিটি। থ্যাংক ইউ। দেখা গেলে ভালো হতো না? হ্যাঁ, স্টার্ট বলবেন। হাই, আমার নাম অভিষেক সরকার। আমি আগমনী যে ফিল্মটা আছে এর মধ্যে একটা মুখ্য চরিত্র করেছি, যার মধ্যে আমার চরিত্র যদি ইয়াং নবীন কিন্তু অভির বন্ধু, কিন্তু একটা খুবই দার্শনিক টাইপের ক্যারেক্টার, আর যার অনেক ডেপথ আছে, আর সে প্রত্যেকটা পুরো স্টোরি লাইনটাকে ধরে রেখেছে। আর এই যে পুরো যে মা দুর্গার আসার যে একটা অ্যাটমসফিয়ার, শুধু না অ্যাটমসফিয়ার, ভাইব, আর কেন গুডনেস ওভার ইভিল, মানে খারাপের ওপর ভালোর যে সবসময় জিত হয়, সে যত ফেজ দিয়েই যেতে হয় কেন সেটা হয়। আর এটাই দেখানো হয়েছে আমাদের এই সিনেমাতে। এর আগে আমি বোধন বলে ফিল্ম করেছি, যেটা ঋতব্রত মুখার্জি আর ঐশ্বরিয়া সেন ছিল, ক্লিকে রিলিজ হয়েছিল 2021 নভেম্বর। আর তারপর আমি এখন তুমি এলে তাই বলে একটা ফিল্ম করছি। ধন্যবাদ। আচ্ছা, এই মুভিতে আপনার ক্যারেক্টারের নামটা কি ছিল? আপনার নাম? ক্যারেক্টারের নামটা একটু হিডেন থাকুক, আচ্ছা, মানুষ এমনি দেখুক। আচ্ছা, ঠিক আছে। আমি অভির বন্ধুই একটা চরিত্র করেছি, সেটুকু আমি বলে দিলাম, আর বাকি তো মানুষ তো দেখে নেবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম অলোক চট্টোপাধ্যায়, আমি চিত্র সম্পাদক। এক্ষেত্রে একটা বিশেষ কথা বলছি, আমি চিত্র সম্পাদক, কিন্তু আমি সম্পাদনার কাজটা শিখেছি আমার বাবার কাছ থেকে। আমার বাবা নামটা এখানে বলতে বাধ্য হচ্ছে, আমার বাবার নাম হচ্ছে গোবিন্দরাজ চ্যাটার্জি। আপনারা নিশ্চয়ই জানেন, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, উৎপল দত্ত, কুনিনী পত্রী ইত্যাদি আর কত বড় বড় ডিরেক্টরের নাম করবো। এনাদের ছবি বাবাই এডিট করতেন। আমার বাবা ভারতবর্ষের সব ভাষার ছবি সম্পাদনার কাজ করেছে। তা আমি বাবার কাছে কাজ শিখেছি ছোটো বয়স থেকে, যখন আমি স্কুলে পড়ি। বাবার কাছে আমি আমার বাবারই অ্যাসিস্ট্যান্ট ছিলাম। পরবর্তীকালে আমি সম্পাদনার কাজ করি এবং আমি অভিনয়টাও করি আর স্টেজও করি। এক্ষেত্রে একটা বিশেষ কথা মনে পড়ে, বাবার সঙ্গে পাশে যখন রাত্রে শুয়ে থাকতাম, তখন বাবা একটা কথা আমাকে খুব করে বলতো যে, দেখ, আমার তার নাম হচ্ছে নাটু, দেখ নাটু, ভালো ছবি করতে গেলে পার্টিকুলার কোনো জিনিসটার উপরেই ভালোভাবে শিখলে হবে না। তুই যদি ভালো করে ডিরেকশন শিখছিস বা ভালো করে এডিটিং শিখছিস বা ভালো করে ক্যামেরার কাজ শিখছিস, তাহলেই যে ভালো ছবি করতে পারবি তা না। ভালো ছবি করতে গেলে একটা গোটা ইউনিট লাগে। সেই গোটা ইউনিটটাকে নিজের বন্ধুর মতন সম্পর্ক করতে হয়। বয়সটা মানুষ যারা, তাদেরকে সম্মান করতে হয়। যারা তোর মতন বয়স, তাদেরকে বন্ধুর মতন ব্যবহার করবি। যারা তোর থেকে ছোট, তাদেরকে স্নেহ করবি, ভালোবাসবি। এরকম করে একটা ভালো জিনিস তৈরি হয়। পৃথিবীতে যে কোনো জিনিসই, ভালো জিনিস তৈরি করতে গেলে একজনকে দিয়ে তো হয় না, অনেক মানুষকে নিয়ে করতে হয়। এই প্রতিটা মানুষকে নিয়েই নিজের মতন করে নিতে হয় এবং তাদেরকে সঙ্গে আলোচনা করতে হয় কীভাবে ছবি করলে ভালো ছবি করা যায়, কীভাবে এডিট করতে হয়। বাবার কাছ থেকে আমি সম্পাদনার কাজটা শিখেছি।
বাবার কাছে ছোটো বয়সে খুব বকাও খেয়েছি, আবার খুব ভালোবেসে আমাকে সম্পাদনার কাজগুলো শেখাতো। যাই হোক, আজকে আমার এই পরিস্থিতিটা হয়েছে হওয়ার ক্ষেত্রে আমার বাবারই একটা সবচেয়ে বড় অবদান। আর যদি ওইরকম বাবা যদি আমি না পেতাম, তাহলে লোকে বলে তো ভালো এডিটার, সেই আমি কতটা ভালো এডিটার হতে পারতাম আমি জানি না। তা যাই হোক, পরবর্তীকালে আবার আপনাদের কাছে আসবো, আরও ছবি বাকি আছে, জীবনে করবো, চেষ্টা করবো করার, ভালো কাজ করবার। এই বলেই আজকে আমি আমার আপনি বক্তব্য শেষ করলাম। কটা মুভি করেছেন, এডিট আমি করেছেন? অনেক মুভি করেছি, এখন বলতে বলতে বোর হয়ে যাবে, অত তো বলা যায় না। যাই হোক, এই প্রসঙ্গ ছেড়ে দিলাম। আর আমার পাশে যে বসে আছে, সে খুব আমার মানে বন্ধু কাম ভাই, এর একটা খুব বড় পরিচয়। এই পরিচয়টা আমি দিচ্ছি, তারপর এই যাবলা বলবে। এর নাম হচ্ছে সমিত সোম। এ একজন আর্টিস্ট, ফিল্মটা খুব ভালোবাসে। আপনারা জানেন আমি এমনই একজন মানুষের নাম করছি যাকে কি ভারতবর্ষের প্রতিটা মানুষ প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড শ্রদ্ধা করে। শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ইনি তারই নাতি। হ্যাঁ, আর এনার সম্বন্ধে এবার বাকি কথা ইনিই বলবেন। আমার সম্বন্ধে আর কি বলবো, অলোকদা তো সব বলেই দিল। আর আমি এই ছবিটা, আগমনী ছবিটা ভয়েস ওভার করেছি, কিছু কিছু জায়গায় ভয়েস ওভার আমার আছে, এইটুকুই। আর বীরেশদা, অলোকদা আমার খুবই পরিচিত, এদের সান্নিধ্যে আমি এসছি। আমার সিনিয়র বন্ধু সুলভ, এটা এইটুকু, আর কি বলবো। আপনার ভয়েসটা কি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ইয়ে পেয়েছেন? একেবারেই, দাদুর ভয়েসটা একেবারেই পেয়েছেন? পাননি? একেবারেই। কি চিটে ফোটা নেই? হয় নাকি সেটা? না, ওইসব নেই। আচ্ছা, ভয়েস তাহলে আপনার খুবই সুন্দর আছে, নয়তো তো নিতেন। আমি আমার ভয়েস। আচ্ছা, আপনি আপনার ভয়েস, দাদুর ভয়েসের চিটে ফোটাও নেই তাতে, একেবারেই চিটে ফোটার ভয়েস নেই। ঠিক আছে, কেন আমি তো ওই নিয়ে চর্চা করিনি কোনোদিন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আচ্ছা, নমস্কার। আপনার নাম? আমার নাম দীপিকা ঘোষ। আপনার মুভিতে নাম কি ছিল? না, এটাতে আমি আইটেম ডান্সের কাজ করেছি, আইটেম সং। আচ্ছা, এটাতে আমি আইটেমের কাজ করেছি। আচ্ছা, ডান্সার। হ্যাঁ, আমার এটা প্রথম কাজ, মানে আইটেম ডান্সে। তাছাড়া এর আগে আমি অনেক ছোটোর থেকে আমি ব্যাকআপ ডান্সার হিসাবে কাজ করেছি। এটা আমার ফার্স্ট, আমার আইটেম ডান্স। আমি এই মুভিতে কাজ করে আমি খুবই আনন্দিত, আমি খুব খুশি হয়েছি। আর সবাই হেল্পফুল, আমাকে খুব সাহায্যও করেছে। আপনার আইটেম সঙ্গে একটু শুনিয়ে দেবেন? একটু হবে না? না, আচ্ছা। আর এটা কি প্রথম কাজ নাকি আপনি আরো মুভি? আগে আমি ব্যাকআপ ডান্সারের কাজ করেছি, আর তাছাড়াও কিছু মুভিতেও কাজ করেছি। ছোট থেকে আমার ব্যাকআপ ডান্সারে আমি স্টার্টিং করি। এটা আমার প্রথম কাজ আইটেম ডান্সে। আচ্ছা, কেমন লাগলো কাজটা করে? কাজ করে খুব ভালো লেগেছে। আচ্ছা, আর এখন কি অফার টফার চলছে নাকি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, আরেকটা মুভির কাজ পেয়েছি, সেটাতে আমার লিড ক্যারেক্টারের কথা চলছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। লোকে দেখছে না, ছবি হলে আসা ইচ্ছেই হচ্ছে না লোকের। তার কারণ দাঁড়িয়েছিল যে বাংলা ছবি সেই রকম মাত্রায় হচ্ছিল না। কিন্তু এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আর আগে যে প্রবলেমটা ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই প্রবলেমটা থেকে এখন আমরা এসেছি, মানে এখন দ্য বেটারমেন্ট অফ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। আমাদের এই সরকার অনেক হেল্প করেছে। পাপিয়া অধিকারী এটা নিয়ে লড়ছে, রূপা গাঙ্গুলি এটা নিয়ে লড়ছে, রুদ্র নিয়ে লড়ছে। তো যাই হোক, এই জায়গাটা তো এখন ছবি যাতে বাংলা ছবি হয়, আরও বেশি করে হয়। আর বাইরে যারা প্রডিউসার, তারা তো কেউ কলকাতায় এসে শুটিং করতো না এই চাপ, এই ইয়ের জন্যে। এখন সেটা খুলে গেল আসা। তো ন্যাচারালি বম্বে থেকে এবং অল পার্টস অফ ইন্ডিয়া থেকে লোকেশন এখানে করে হবে, এবং এতে রেভিনিউ বাড়বে, এতে গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, এবং ছবি একটা সব মিলেমিশে ছবি যেটা হয়। ভারতবর্ষে তো অনেক রকম ভাষা, অনেকটা ভাষা, সেই ভাষার ছবি
আদান প্রদান হবে, ফেস্টিভ্যাল হবে, ফেস্টিভ্যালে ডিফারেন্ট ছবি কে কীরকম করছে, এটা যে ফেস্টিভ্যাল যে একটা আমরা যে ডিরেক্টর বলুন, ফিল্ম টেকনিশিয়ান বলুন, এই যে ছবি দেখার একটা ফিল্ম ফেস্টিভ্যাল হওয়া উচিত। কেননা এই ফিল্ম ফেস্টিভ্যাল হলে আমরা বুঝতে পারি বিদেশি ছবিতে কি হচ্ছে না হচ্ছে, কিরকম হচ্ছে, কিরকম ছবি হচ্ছে, আমরা কি করছি, এবং এই যে মানে টেকনিক্যাল জিনিসগুলো কী কী লেটেস্ট এসছে, কী কী পসিবিলিটিস এসছে, সেগুলো জানতে পারি। তো ফিল্ম মার্কেট হওয়া, ফিল্ম জিনিসের ইয়েগুলো এগুলো পেলে, যেরকম এখন দিল্লিতে হবে এক্সপো ফর ফিল্ম, এটা একটা ভালো জিনিস। এটাও যদি আমাদের কলকাতাতে করা যায় তাহলে খুবই ভালো হয়। এবং কি বলবেন, মানে আপনি বলছেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিন মানে রাহুযুক্ত ছিল, এখন রাহুযুক্ত হয়েছে, এখন একটু মুক্ত হলো হয়ে যাই হোক, এখন আশা করছি যে ভালোই হবে এবং আগের যে স্বর্ণযুগ সেই স্বর্ণযুগ আবার ফিরে আসবে। হ্যাঁ, সেটা পাবো। অন্তত ভালো ছবি হবে, ভালোভাবে কাজ করতে পারবো। যে কাজটা আমরা করতে পারতাম না, এই যে ব্যান করে দেওয়া আর্টিস্টকে, হ্যাঁ, তারপরে কাজ করতে দেবো না, টেকনিশিয়ান একজন মেকআপ ম্যান, তাকে ব্যান করে দিল, না তুমি কাজ করতে পারবে না, তুমি এইগুলো তো করার ঠিক না। জোর জুলুমবাজি এখন বন্ধ। সুতরাং এইখান থেকে ছবি আমরা এই ছবি সম্বন্ধে কি বলবেন, মানে এই ছবি সম্বন্ধে বলবো শুধু একটাই, যে এই ছবি যেটা করেছি আমি চেষ্টা করেছি একটা গ্রামাটিক ছবি করার, এবং যদি আমি বম্বে থেকে কমার্শিয়াল ব্যাপার, যদি আমার কাছে ছবি মানে কমার্শিয়াল কি আর্ট মুভি কি ইন্ডিয়ান প্যানোরামা মুভি, এগুলোকে আমি বিশ্বাস করি না। কেননা ছবি মানেই হচ্ছে একটা প্রজেক্টরের দরকার হয়, একটা ক্যামেরার দরকার হয়, তারপরে তার স্ক্রিন দরকার হয়। সুতরাং সেই জন্য আর কি ছবি ইজ অল ইকুয়াল, যেটা রেভিনিউ দেয়, সব ছবি রেভিনিউ দেয়। তো একটা চেষ্টা করেছি যে একটা গ্রামাটিক ছবি। আচ্ছা আচ্ছা, আমি কোশ্চেন করছি, আপনার ছবির ভবিষ্যৎটা মানে মার্কেটিং এর ব্যাপারে বা বিদেশে যাওয়ার ব্যাপারে ভবিষ্যতে কতটা সুবিধা হচ্ছে অন্যান্য, মানে আগে এই ছবিটি আমি কানস ফেস্টিভ্যালে পাঠিয়েছি। এই ছবিটি আমি টোকিও ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালেও পাঠিয়েছি, এবং সেইগুলো ওইখানে তো আমি যেতে পারিনি, কেন কানসে যেতে পারিনি, ইচ্ছে ছিল যাবার, কিন্তু তখন আমার বাবা ফার্স্ট মেতে মারা গেছে, সেই জন্য আমি যেতে পারিনি। আর টোকিও ফিল্ম ফেস্টিভ্যাল এখন সেপ্টেম্বরে আছে, তো লেটস হোপ করবো যে টোকিও ফিল্ম ফেস্টিভ্যালে যদি ইনভিটেশন আসে নিশ্চয়ই যাবো। আচ্ছা, আর আপনি তো ছবির প্রোডিউসার? হ্যাঁ, প্রোডিউসার কাম ডাইরেক্টর। প্রোডিউসার, ডাইরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্ট রাইটার, মানে তিনটেই। ঠিক আছে, তাহলে ছবির তাহলে আপনি আশা করছেন খুব সাফল্য লাভ করবে কলকাতাতে? আমি মনে করি বাংলা ছবি যদি লোকে দেখে, নিশ্চয়ই বাংলা ছবি সাফল্য লাভ করবে, যে কেউ করুক না কেন। অ্যাজ এ ডিরেক্টর তো আমি চাইবো যে আমার ছবি ভালো হোক, লোকে দেখুক। ঠিক আছে, নমস্কার। দেখা গেলে ভালো হতো না? হ্যাঁ, স্টার্ট বলবেন। হাই, আমার নাম অভিষেক সরকার। আমি আগমনে যে ফিল্মটা আছে এর মধ্যে একটা মুখ্য চরিত্র করেছি, যার মধ্যে আমার চরিত্রে যদি ইয়াং, নবীন, কিন্তু অভির বন্ধু, কিন্তু একটা খুবই দার্শনিক টাইপের ক্যারেক্টার, আর যার অনেক ডেপথ আছে, আর সে প্রত্যেকটা পুরো স্টোরি লাইনটাকে ধরে রেখেছে। আর এই যে পুরো যে মা দুর্গার আসার যে একটা অ্যাটমসফিয়ার, শুধু না অ্যাটমসফিয়ার, ভাইব, আর কেন গুডনেস ওপর ইভিল, মানে খারাপের ওপর ভালোর যে সবসময় জিত হয়, সে যত ফেজ দিয়েই যেতে হয় কেন সেটা হয়। আর এটাই দেখানো হয়েছে আমাদের এই সিনেমাতে। এর আগে আমি বোধন বলে ফিল্ম করেছি, যেটা ঋতব্রত মুখার্জি আর ঐশ্বরিয়া সেন ছিল, ক্লিকে রিলিজ হয়েছিল 2021 নভেম্বর। আর তারপর আমি এখন তুমি এলে তাই বলে একটা ফিল্ম করছি। ধন্যবাদ। আচ্ছা, এই মুভিতে আপনার ক্যারেক্টারের নামটা কি ছিল? আপনার নাম? ক্যারেক্টারের নামটা একটু হিডেন থাকুক, আচ্ছা, মানুষ এমনি দেখুক। আচ্ছা, ঠিক আছে। আমি অভির বন্ধুই একটা চরিত্র করেছি, সেটুকু আমি বলে দিলাম, আর বাকি তো মানুষ তো দেখে নেবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম ঈশ্বরচন্দ্র বড়াল। আমি আগমনী ছবিটি পরিচালনা করেছি ও প্রযোজক।
আমার আগমনী ছবি করার আগে আমি বম্বেতেই ছবি করতাম ছোটবেলা থেকেই। প্রকাশ মেহরা ও কিশোর কুমারের সাথে আমার দীর্ঘদিনের ছবি করা, ওনাদের সাথে, ওনারাই আমার হাতে খড়ি শিখিয়েছেন ছবি করা। এবং আমি প্রথম গিয়ে বিনয় চ্যাটার্জি, যিনি নিউ থিয়েটার্সের স্ক্রিপ্ট রাইটার ছিলেন, সেই বিনয় চ্যাটার্জি আমাকে খুব ভালোবাসতেন এবং আমাকে ওনার থেকে আমার স্ক্রিপ্ট রাইটিংয়ের হাতে করি। তো স্ক্রিপ্ট বিনয়দা করতে করতে আমার যখনই কোনো ছবি করেন বিনয় চ্যাটার্জি ছিলেন নিউ থিয়েটার্সের ছবি তো করতেনই, তারপরে এই সপ্তপদী, অগ্নি পরীক্ষা সব বিনয়দার স্ক্রিপ্ট রাইটিং। তো সেই ছবি করা ওনার সাথে বম্বেতেও উনি করেছেন অনুরাগ বলে ছবিটা, যেটা খুব বিখ্যাত হয়েছিল। মৌসুমী, বিনোদ মেহরা, অশোক কুমার, তো সেই ছবিও। তো তারপরে ওনার থেকে ছবি করতে করতে আমার প্রকাশ মেহরা, কিশোর কুমার একদিন ওনারা গত হলেন। তারপরে আমার কাজ কিভাবে কি করব ভাবছিলাম। তখন কৃষ্ণা নারায়ণ ডাগা পিকচার্স লিমিটেডের মালিক, ওনার বাবা লেট ভয়ুল বক্স ডাগা। তো কৃষ্ণা ডাগার সাথে শক্তিদার খুব যাওয়া আসা ছিল। তো তখন কৃষ্ণাবাবুর সাথে আমার খুব আলাপ ছিল। তো কৃষ্ণাবাবু বললে, চলো আমার সাথে তুমি কলকাতায় ছবি করবে। কলকাতাতে কৃষ্ণাবাবু আমাকে এখানে ওনার সাথে রেখে আমাকে এখানে ছবি, বাংলা ছবি করি। তারই ভেতর পাপি বলে একটি ছবি, সেটাও করি। আরিয়ান বাগবার, প্রসেনজিৎ, তারপরে আমাদের সায়ন্তিকা ছিল। তো সেই সব ছবি করতে করতে তখন আমি কলকাতায় এসেছি। আমার খুব ভালো লাগতো এই শরৎবাবুকে। শরৎবাবু আমার একজন প্রিয় লেখক। তো শরৎবাবু দেবানন্দপুরে গ্রামে আমি গেছি, গিয়ে শরৎবাবুর বাড়িতে যখন আমি দেখছি শরৎবাবুর বাড়ি, তখন আমি দেখছি যে পথের দাবি তার শোকেসে রাখা রয়েছে। পথের দাবি ব্রিটিশ ব্যান্ড করে দিয়েছিলেন। তো আমি তখন ভাবলাম যে এই রকম লিখতে হবে, এই রকম না লিখলে কিন্তু সেটা তো শরৎবাবুর লেখা। তো আমি সেইখান থেকে অনুপ্রেরণা পেলাম যে একটা ভালো ছবি যদি গল্প লেখা যায়। আবার ভয় লাগে, কলকাতায় সব বড় বড় রাইটার, তাদের নিয়ে গল্প করতে ভয় লাগে। হঠাৎ আমি কোন জায়গাটা আমার কমার্স মানে একটুখানি মনে মিলবে না লেখকের সাথে, তখন যদি চেঞ্জ করি প্রেস, তখন বলবে এই চেঞ্জ করে দিল, ইয়ে করে দিল। তো সেই জন্য ভাবলাম যে নিজের লেখাই করব। তারপরে আমি নিজের লেখা করতে করতে ভাবলাম যে কী লিখবো এইরকম গল্প করতে পারবো। তারপরে হঠাৎ দেখলাম যে কাগজে বেরোলো যে আমাদের তখন প্রাইম মিনিস্টার ছিলেন স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী, উনি পাকিস্তানে গেছেন। পাকিস্তানে ওখানে মস্কেতে ঢুকেছিলেন, ঢুকে যখন বেরিয়েছেন তারপরে মুসলিমরা বলল এই মস্ক আমাদের ব্লাসফেমি হয়ে গেছে, আমাদের গোলাপ জল দিয়ে তারপরে ওই মসজিদকে ধুলো ওরা, না হিন্দু ঢুকেছে বলে ওদের। তো এই জিনিসটা আমার খুব গায়ে লাগলো যে একটা মানুষ সে ঢুকেছে বলে মন্দির কি মসজিদ এরকম অপবিত্র হয়ে যাবে, এটা আবার কিরকম আজকের দিনে, এটা আমি ঠিক মানতে পারলাম না বলে আমার এইখানেই এই গল্পটা ভেতরেই আমি তখন লিখতে শুরু করলাম যে না একটা ওই রকম ব্লাসফেমির ওপর গল্প লিখি। সেই ব্লাসফেমির ওপর গল্প লিখতে লিখতে তারপরেই আবার ওই পাকিস্তানেতেই বলে মুসলিম একজন ছুঁয়ে দিয়েছে খ্রিস্টানের জিসাসকে, সেটাও খবরের কাগজে বেরোলো। সেইটাতে তখন আমি বললাম বাবা এই ব্লাসফেমি নিয়ে এরকম আমাদের হিন্দুদেরও তো আছে যে ব্রাহ্মণ নারায়ণ ছোবে, অন্য কেউ ছুতে পারবে না, অমুক না। তো আমি দেখলাম এই ব্লাসফেমি ব্যাপারটা মানুষ ঠাকুর ছোবে, এতে এই গল্পটা আমার খুবই লাগলো লেগে আমি তারপরে ছবিটা গল্পটা লিখতে আরম্ভ করলাম যে না ব্লাসফেমির ওপর গল্প। সুতরাং এই গল্প যে আগমনী গল্পটা আমি লিখলাম
মা দুর্গাকে নিয়ে, কিন্তু ওটাকে মা দুর্গাকে সিম্বলাইজ করলাম। আগমনী মা দুর্গাকে যেরকম আমরা আগমন করি, আমি মা দুর্গাকে আগমন করতে গিয়ে ঘটনা এবং ঘটনার চক্রে একটা মুসলিম ছেলে যে ঠাকুর ছুঁয়ে যাচ্ছে, সেইটার উপরে আমি তখন ওটাকে সিম্বলাইজ করে আমি করলাম কি, মানুষের ভালোবাসাটা কে আগমন করতে আগে জানতে হবে। আমার এই ছবির মেসেজই হচ্ছে যে মানুষের ভালোবাসা, মানুষকে ভালোবাসা, তাকে আগমনী জানানো, সেইটাই মেন ব্যাপার। যার ধর্ম, এই ঠাকুর ছোঁয়া এগুলো নয়, এইটা এই আগমনীতে এই জিনিসটা আমি দেখিয়েছি। নমস্কার, ঠিক আছে।